নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। তা আজকের নতুন পডকাস্টে আমাদের সাথে আছে হচ্ছে লোকে কি ভাববে থেকে প্রত্যয়। প্রত্যয়, তোমাকে আবার স্বাগত জানাই আমার চ্যানেলে। থ্যাংক তা ইউ। আজকে মূলত হচ্ছে যে সালমান খানের যে বিষয় নিয়ে, তা সালমান খানের আপকামিং সিনেমা আসছে সিকান্দার বলে, সেটা নিয়ে নানা রকম আলোচনা থাকবে এবং সালমান খানের আদৌ কি কামব্যাক হবে কি হবে না, এবং আপকামিং যেসব কাজগুলো আছে সেগুলো নিয়েই মূলত আজকের এই পডকাস্টে আলোচনা থাকবে। তা চলো শুরু করা যাক। তা প্রথমে যে প্রত্যেকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই, যে এই টিজারটা যেটা বেরিয়েছে সিকান্দারের, এই টিজারটা তোমার কেমন কি লেগেছে, একটু যদি দর্শকের উদ্দেশ্যে বল। যদি প্রিভিয়াস সালমান খানের যে কটা কাজ এসেছে সেই টিজার নিয়ে শুধু বলছি, কারণ ট্রেলার এখনো যেহেতু আসেনি সেজন্য ট্রেলারটা বলতে পারছি না ট্রেলারটা কিরকম করবে। যদি প্রিভিয়াস কাজের ভিত্তিতে যদি বলি টিজারটা, তাহলে বলবো এটা সালমান খানের খুব এভারেজ একটা টিজার হয়েছে। আমার কাছে খুব এভারেজ লেগেছে টিজারটা। এবার যেহেতু অ্যাজ এ সালমান খান ডাই হার্ড ফ্যান, মানে সিকান্দার নিয়ে একটা বিরাট এক্সপেকটেশন ছিল। যে টিজারের মধ্যে এমন কিছু থাকবে, সালমান খান এমনভাবে ইন্ট্রোটা হবে সালমান খানের। সালমান খানের বরাবরই যে কটা ইন্ট্রো আমরা দেখেছি, যেমন হচ্ছে 'এক থা টাইগারে' আইকনিক সিন, ওই যে স্কার্ফটা ঘুরিয়ে সালমান খান এই যে করবে। তারপরে 'টাইগার 2' যখন আসলো, ওই যে হাতে তোর কুড়ুলটা ইয়েটা নিয়ে যেটা যে ঘোরাবে, হুম, হুম। যে মুখ থেকে ইয়েটা খুলবে। যে এরকম একটা ওয়াও মোমেন্ট, ওয়াও একটা থাকে না ব্যাপার? তা ওই ব্যাপারটা যেন ফিল করতে পারলাম না, যে দেখলে গায়ে একটা কাঁটা দেবে, একটা গুজবাম্প মোমেন্ট হবে। যে দেখলে পরে ভাই কি করেছে? তারপর আমার যেমন কি হয়, আমি যেমন প্রত্যেকটা রিঅ্যাকশন সবার দেখি। সেটা হিন্দি চ্যানেলগুলো যেগুলো আছে, পাকিস্তানি চ্যানেলগুলো আছে, আমি প্রত্যেকের রিঅ্যাকশন দেখি। আমার ওটাও ভাল লাগে। আমার যখন চ্যানেল ছিল না, আমি তখনও দেখতাম। আমি এখন চ্যানেল আছে, আমি এখনো তাদের রিঅ্যাকশন দেখি। কেননা আমার ভাল লাগে। এরকম প্রচুর সিনেমা আছে যেগুলো ট্রেলার বা টিজার আমি বারবার রিঅ্যাকশন দেখি এবং সেটা মজাও লাগে। আমি মোবাইল স্ক্রিনেও দেখি, টিভিতে ইউটিউব চালিয়েও দেখি। কিন্তু সিকান্দার টিজার দেখার পর আমার এতটা খারাপ লাগলো যে সেই ব্যাপারটাই পেলাম না। সেই মজাটাই আসলো না। এই থ্রিলটাই পেলাম না সিকান্দার টিজারটা দেখে। মানে তুমি বলতে চাইছো যে ভাই সুলভ যে ব্যাপার-স্যাপার অন্যান্য সিনেমাতে আমরা দেখতে পাই, সেইটা তুমি কোথাও না কোথাও গিয়ে এখানটায় মিস করেছো এই টিজারটার মধ্যে। হ্যাঁ, মানে একদম মানে বলব না যে বিরাট একটা কিছু হয়ে গেছে। মানে সালমান খান আছে, মানে ঠিক আছে। কিন্তু ওই যে একটা লেভেল যে একটা থাকে সালমান খান, দা সালমান খান। ঠিক আছে? মানে সালমান খানের এন্ট্রি, তার সোয়াগ, তার স্টাইল, তার তাকানো, ঠিক আছে? এবার দেখ এই টিজারের মধ্যে কিন্তু ওটাই কিন্তু ফোকাস রাখা হয়েছে যে সালমান খান ওই যে চোখটা, তার যে মেইন যেটা হুম, আসল, হুম, সালমান খান যখন হুম। তাকাবে, ঠিক আছে? এর আগে যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা ছিল, ওইটা বরঞ্চ ব্যাপক। ওইটার মধ্যে মজা ছিল। ওইটার মধ্যে একটা থ্রিল ছিল। ওই যে যখন শটগানটা দিয়ে যখন ওই মারবে, ওই হুম। ঝালরে গিয়ে বডিটা পড়বে, সালমান খান ওই ক্যারেক্টারটা যে উঠছে, ওই যে বিল্ড আপ টা হচ্ছে, আর ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বিজিএম টা বাজছে, ওইটা জাস্ট চুমু লেভেলের ছিল। কিন্তু এইটার মধ্যে না সেই থ্রিলটাই ছিল না। এটাই। মানে সন্তোষ নারায়ণন যে মিউজিকটা অ্যাকচুয়ালি দিয়েছিল, যেটা কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট টিজারও বলা যেতে পারে, যেটা প্রথমে এসেছিল একদম, সেই কেন বিজিএমটা কোথাও না গিয়ে মানে টিজারের মধ্যে গিয়ে সেটা ম্যাচ করতে পারেনি। এটা একটা সমস্যা আমারও যেটা মনে হয়। কিন্তু আমি একটা দর্শকদের একটা উদ্দেশ্যে। একটা জিনিস হুম, বলে দিই, বলো। একটা এর মধ্যে একটু ইন্টারাপ্ট করছি। টাইগার 3 দেখ, যেহেতু টাইগার 1 একজন ডাইরেক্টর ছিল, টাইগার 2 ডাইরেক্টর যে ছিল, এবার তারা কিন্তু সালমান খানকে ইউজ করতে পেরেছে। কেননা তারা কিন্তু ওই ধরনের কাজ করেই অভ্যস্ত। মাসি সিনেমা করেই অভ্যস্ত। কিন্তু টাইগার 3 যে ডাইরেক্টর, সে কিন্তু মাস সিনেমার জন্য না। না। কিন্তু ওই যে অ্যানাউন্সমেন্ট ভিডিওটা যখন এসেছিল, যখন দেখানো হচ্ছিল যে সবাই ওর পেছনে পড়ে আছে, সালমান খান যখন মাইকে এসে অ্যানাউন্সটা করবে, ওই জায়গাটা অ্যানাউন্সমেন্ট ভিডিওটা কিন্তু টাইগার 3 ও কিন্তু ব্যাপক ছিল। মানে ওই যে ব্যাপারটা, হুম, হুম। আমরা দেখে অবাক হয়ে গেছিলাম যে সালমান খানের সাথে অ্যাকচুয়ালি কি হচ্ছে? মানে টাইগার কি তাহলে দেশদ্রোহী হয়ে গেল ব্যাপারটা? তা সেটাই। এটার মধ্যে কিন্তু সেই ব্যাপারটা পেলাম না। এটাই। মানে এক্স ফ্যাক্টরটা যেটা থাকে সেটা অন্যান্য সিনেমায়, ভাইয়ের সিনেমাতে থাকে, সেটা হ্যাঁ, কোথাও না হ্যাঁ, কোথাও হ্যাঁ। গিয়ে মিসিং বলে মনে হয়েছে। মিসিং, বাট হ্যাঁ, এই হ্যাঁ, একদম। টিজারটা দেখে কাইন্ড অফ মনে হচ্ছে যে এই মানে চেনা ছকের মধ্যে যেরকম তামিল সিনেমা আমরা দেখি রেগুলার টেমপ্লেটের মধ্যে, সেরকমই কিন্তু হুম। আমার ফিলটা পেয়েছি কিন্তু এই টিজারটা দেখার সময়।
যে একটা রেগুলার Average, তামিল সিনেমার খুবই কোনো average, টিজার দেখানো হয়েছে। average, খুবই average। আর দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যে এই পডকাস্টার একটাই করার কারণ, যেহেতু আমি সালমান খানের ফ্যান এবং প্রত্যয়ও সালমান খানের সব থেকে বড় ফ্যান, এবার যার জন্য আমরা দুইজন মিলে ডিসাইড করেছি যে এরকম একটা পডকাস্ট করব যেখানটা সালমান খানকে নিয়েই মূলত আলোচনা থাকবে এই পডকাস্টের মধ্যে। তা এবার যে মেন যে ঘটনাটায় মুভ করতে চাই, যে এআর মুরগোডাস, মানে যিনি এর আগে গাজিনীর মতন সিনেমা বানিয়েছে বা আকিরার মতন একটা সিনেমা বানিয়েছে, তুমি দেখেছো কিনা জানি না, যেটা তো সোনাক্ষী সিনহা ছিল। তো এই হুম, কাজটাতে অনুরাগ কাশ্যপ ভিলেন ছিল ওই সিনেমাটাতে। তা হুম। তোমার এই যে এয়ার মুরগোডাস অ্যাজ আ ডিরেক্টর হিসাবে এখানটা সিকান্দারে কাজ করতে দেখতে পাচ্ছ, এনার যে প্রিভিয়াস কাজগুলো তুমি দেখেছো বা এনার এখন প্রেজেন্ট টাইমে যেই সব কাজ তুমি দেখতে পাচ্ছ, তোমার এনার থেকে কি এক্সপেকটেশন আছে যে এই সিনেমা থেকে তার কাছ থেকে তুমি কি পেতে পারো নতুন কিছু, সেটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু অনেক বলো। দেখ, যখন বড় একজন পরিচালক, ব্র্যান্ডেড, মানে একটা নামি দামি পরিচালক যখন একটা কাজের সাথে যুক্ত থাকে না, আমাদের দর্শকদের মধ্যে একটা এক্সপেকটেশন তৈরিই হয়ে যায় যে এই পরিচালক আছে সুতরাং কাজটা ভালো হবে। এটা কিন্তু আমাদের সাবকনসিয়াস মাইন্ডে কিন্তু চলতে থাকে যে এই নায়কের সাথে এই পরিচালক থাকছে। তার মানে যাই হোক গল্প একটা ব্যাপক কিছু হবে এবং আমরা দেখতে পাবো। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। কিন্তু প্রিভিয়াস এ হুম। মুরগাডস খুবই ভালো মানের পরিচালক। তিনি যেই ধরনের কাজগুলো আজ থেকে বলি যে ৮-১০ বছর আগে তিনি যেই কাজগুলো করেছেন, আমরা 'গজনীর' কথা যদি বলি, 'গজনীকে' আমরা আমির খানকে যেভাবে দেখতে পেয়েছিলাম, 'গজনীতে' যেরকম আমির খানের বডি ট্রান্সফরমেশন আমরা দেখতে পেয়েছিলাম, কি ফিগার তৈরি করেছিল। এবং সেখানে ভয়ংকর পারফরম্যান্স, মানে ওই যে অ্যাকশন গুলো, মানে তখন ওটাই ছিল তখন। ওই সময়ে দাঁড়িয়ে তখন ওটাই ওয়াও ছিল একটা। যে কি করছে আমির খান। ঠিক আছে? একদম সাংকি একটা ক্যারেক্টার, মানে তাকে দেখেই কেমন একটা অদ্ভুত লাগছে। ১৫ মিনিট বাদে ভুলে যাচ্ছে। ঠিক আছে? তা রিসেন্ট টাইমে মুরগাডোসের কাজগুলো যেন মনে হচ্ছে মানে সেই পুরনো ছক, পুরনো সেই আলাদাই সেই একই টেমপ্লেট সেটাকেই যেন ইউজ করে যাচ্ছে। যে নতুনত্ব বা ভেরিয়েশন আনা, যেইগুলো দেখে যে মানুষ বুঝবে যে হ্যাঁ, কিছু একটা কাজ আসছে। কেননা আমি কেন কথাটা বললাম? এখন তো অনেক নতুন পরিচালক উঠে আসছে। তুই দেখ, আমরা কিলের মতো সিনেমা দেখেছি। ঠিক আছে? কি ব্রুটাল লেভেলের অ্যাকশন ছিল। বা অন্যান্য যেকোনো, আমার এখন নামটা মনে পড়ছে না। ভালো কিন্তু অ্যাকশন সিকোয়েন্স আমরা প্রচুর সিনেমা দেখেছি। আমি 'পাঠান', 'জওয়ান' এই সমস্ত কিছু বাদ দিচ্ছি। তা এদের মার্কোর যদি অ্যাকশন গুলো দেখে থাকো, মার্কোর অ্যাকশন গুলো মার্কো কিন্তু খুব ভালো ছিল। ওর অ্যাকশন মানে সেটা মানে একটা সময় গিয়ে না মার্কোর অ্যাকশন দেখে না রীতিমতো মানে ভেতরে একটা ইয়ে কাজ গা করছিল। মানে গিন ওনার গিন কাছে করবে, গা গিন গিন করবে। ভেতর থেকে কেমন একটা হচ্ছে মার্কো এতটা ব্রুটাল মানে কিরকম একটা করছে। ওকে? তা আ সেই জায়গায় দাঁড়িয়ে মুরগাডস যদি অ্যাকশন সিকোয়েন্স গুলো ভাইজানকে দিয়ে যেহেতু করাবে, সুতরাং অ্যাকশন যদি সেই লেভেলের যদি না হয়, যদি অ্যাকশন একটু স্টাইলাইজড না হয়, যদি পুরনো সেই একই সেই গদবাঁধা স্টাইলের অ্যাকশন হয়, তাহলে বলব যে সালমান খানের কামব্যাক করা খুব চাপ হয়ে যাবে। কেননা সালমান খানের সিনেমা মানেই কিন্তু একটা অ্যাকশন থাকবে। এটা বুঝতে হবে। কেননা সালমান খানের যখন ফার্স্ট আমরা সেই অ্যাকশন রিলেটেড যদি আমি কথা বলি, প্রভুদেবার সাথে আমি বলছি একটা যে 'ওয়ান্টেড', ওকে? হুম, ওটা তো হুম। যাই হোক রিমেক সিনেমা। তারপরে যদি চলে আসি, আমার নামগুলো মাথায় থাকে না। নামগুলো আমি ভুলে যাই। ওই সিনেমাটা যেন কি যেন ছিল সালমান খানের? বডিগার্ড। উম না, বডিগার্ড না। বডিগার্ড বডিগার্ড। সেরকম কোন কিছু না, বডিগার্ডের অ্যাকশন ওই দড়ি বেঁধে ঝুলে সেই লাফালাফি ওই অ্যাকশন না। ঠিক আছে? তাহলে আরেকটা ছিল দাবা। আমি বলছি 'গার্ভ' সিনেমাটা সালমান হ্যাঁ, খানের। হ্যাঁ, হ্যাঁ, পুলিশের হ্যাঁ, হ্যাঁ। 'গার্ভে' যে ইয়েটা হুম, ছিল, হুম। 'গার্ভে' যে ওর যে একটা অ্যাটিটিউড ছিল, ঠিক আছে? যে কাউকে তোয়াক্কা করবে না। ও নিজে যেটা মনে করবে, ওই যে সালমান খানের যে তাকানো, ঠিক আছে? তারপরে মন্ত্রীকে চ্যালেঞ্জ করবে যে, "তোকে আমি কুত্তা বানিয়ে ছাড়বো।" ডোন্ট কেয়ার তারপরে অ্যাটিটিউড, পুরো ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার অ্যাটিটিউড। অ্যাটিটিউড। তারপরে হচ্ছে তোর লাস্ট যে সিনেমাটা বেরোলো যেটা হচ্ছে তোর সাউথেরই একটা সিনেমার কপি। ওটা মনে হয় যতদূর 'জয় হো', যেটা হচ্ছে স্ট্যালিন না কিসের একটা ওটা সিনেমা যেন। এয়ার মুরগোডাসিটি সিনেমা রিমেক ছিল ওটা। এয়ার হ্যাঁ, মুরগোডাসিটি হ্যাঁ। সিনেমা রিমেক করেছিল। এই মুভিগুলো হ্যাঁ, ওটাই স্ট্যালিন। ওই নায়কটা আমার নাম মনে পড়ছে স্ট্যালিনের না। আরে স্ট্যালিনে কে যেন, উদয়নিধি স্ট্যালিন ছিল সিনেমাটাতে। আচ্ছা উদয়নিধি রামচারণের যে বাবা, স্ট্যালিন। রামচারণের বাবাকে বল? চিরঞ্জীবী। চিরঞ্জীবী। চিরঞ্জীবী ছিল চিরঞ্জীবী। স্ট্যালিন। স্ট্যালিন ছিল চিরঞ্জীবী।
ওটারই ইয়ে করেছে জয় হো। এবার জয় হোতেও খুব একটা ফেরোসাস, ওখানেও যেই অ্যাকশন ফ্যাকশন গুলো যেটুকুনি আমরা দেখতে পেয়েছি, ঠিক আছে? ভালো লেগেছে। এবার দেখার যে এখানে সালমান খানকে কিভাবে প্রেজেন্ট করছে। যদি সেই পুরনো আবার সেই একই ধরনের অ্যাকশন হয়, যদি অ্যাকশনের মধ্যে যদি ভেরিয়েশন বা নতুনত্ব না আনে, তাহলে বলব যে এটা এক প্রকার সেই আর ৫ টা সিনেমার মতো কিন্তু একটা ওই ওয়ান টাইম ওয়াচ এবং এভারেজ সিনেমা হয়ে থেকে যাবে। যে সালমান খান যেই সিনেমার যে একটা এক্স ফ্যাক্টর থাকে। আমরা যেরকম কি দেখেছি? আমি অ্যাকশন বাদ দিলাম সালমান খানের। সালমান খানের এক্স ফ্যাক্টর যদি একটা সিনেমা থাকে, সেটা যে মানে অ্যাকশন রিলেটেড হতেই হবে এমন না। 'বজরঙ্গি ভাইজান' কবির খানের। মানে সেটা সারা জীবন মনে থাকবে যে কি লেভেলে পারফর্ম করেছে। ওকে? তা এরকম যদি এই সিনেমাটায় যদি সালমান খানকে কামব্যাক করতে হয়, গল্পটাও সেরকম হতে হবে। আর দেখ মোটামুটি 'মুরগাডসের' সিনেমায় সবসময়ই একটা সোশ্যাল মেসেজ থাকে। এখানেও কিন্তু সেই একটা ঝলক কিন্তু আমরা পাচ্ছি যে সোশ্যাল মেসেজ, সে প্রজাদের রক্ষা করতে হবে। প্রজাদের উপর নানা রকম অত্যাচার হচ্ছে বা কিছু একটা হচ্ছে সিস্টেমের বিরুদ্ধে হয়তো সে লড়বে। ওকে? যেটা আমরা কিন্তু ওয়ান কাইন্ড অফ ওই 'জয় হতেও' এক প্রকার দেখেছিলাম। যেহেতু ওর মধ্যে একটা হুম, পারিবারিক হুম। একটা অ্যাঙ্গেলও কিন্তু ঢোকানো হয়েছিল। তো যাই হোক এবার দেখা যাক কি হয়। ট্রেলারটা আসলে বোঝা যাবে। ট্রেলারটার জন্য মুখিয়ে আছি। আমার যেটা মনে হয় যে এই যে এয়ার মুনগোডাস এর আগে যেসব সিনেমাগুলো করেছে, তুমি যদি হুম, একটা মাহেশ বাবুকে নিয়ে একটা সিনেমা করেছিল তেলেগুতে, স্পাইডার বলে, ওই সিনেমাটা দেখেছো কিনা জানি না। হ্যাঁ, এস জে এটা সূর্যা ভিলেন ছিল। অ্যাজ এ ওই সূর্যা ভিলেন সিনেমাটার গল্পটা দেখো, কনসেপ্টটা কিন্তু খুব সুন্দর ছিল, কনসেপ্ট দারুণ, ওয়াইজ। দারুণ, 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 তারপর হচ্ছে তুমি দারুণ। আরেকটা সিনেমা করেছিল হচ্ছে সুরিয়া ছিল আর শ্রুতি হাসান ছিল ওই সিনেমাটাতে, ওই মোদি ধর্মান নিয়ে সিনেমাটা ছিল, ইন্ডিয়া ভার্সেস চায়না, হিন্দি ডাবডের নাম ছিল। ওই যে ইন্ডিয়া ভার্সেস পূর্বপুরুষ আমি ছিল দেখিনি। হচ্ছে বৌদ্ধ ধর্ম ছড়াতে হবে। ওই সিনেমাটা যদি আচ্ছা, আচ্ছা, না দেখে থাকো দেখো, ওই সিনেমাটাও কিন্তু খুব সুন্দর ছিল, বৌদ্ধ ধর্মান নিয়ে সিনেমাটা ছিল, যে ইন্ডিয়া আচ্ছা, থেকে বৌদ্ধ ধর্মটা কি করে চায়নাতে চলে গেছিল। ওই জিনিসপত্র আচ্ছা, খুব সুন্দর করে রিসার্চ করে দেখানো হয়েছিল, ওই সিনেমাটা দেখো। বা যদি এছাড়া একটা সিনেমা আছে, বিজয়ের ডবল পার্ট ছিল ওই সিনেমাটা, কাচ্চি বলে নাম সিনেমাটার। টোটা রায় একটা চৌধুরীও ছিল একজন আমাদের বাংলার ডাক্তার থেকে। একজন ডাক্তার আছে আর একজন মনে হয় ম্যাজিশিয়ান। না না, ওটা হচ্ছে তোমার মার্সেল, ওটা অ্যাটলি সিনেমা ছিল, ওটা আচ্ছা, আচ্ছা, মার্সেল। আচ্ছা। মার্শাল, মার্শাল হ্যাঁ, কাচ্চিতে, মার্শাল। কাচ্চিতে আবার টোটা রায় চৌধুরীও ছিল ওই সিনেমাটাতে, ওই সিনেমাটাও দেখো খুব সুন্দর, ওটাও একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে সিনেমাটা, তোমার ওই জলের উপর, কারণ তামিলনাড়ুতে জলের প্রচন্ড ক্রাইসিস আছে, হ্যাঁ, ওটার উপর ক্রাইসিস একটা হ্যাঁ। মেসেজিং নিয়ে সিনেমা করছে। কিন্তু হুম। লাস্টের দিকে যখন রজনীকান্তকে নিয়ে সে দরবারের মতো সিনেমা বানাচ্ছে, সেটা কিন্তু ওই আপ টু দা মার্ক হচ্ছে না কিন্তু সিনেমাটা। বা তুমি যদি থুপাক কি সিনেমাটা দেখে থাকো, যেটা হিন্দিতে অক্ষয় কুমার রিমেক করলো হলিডে বলে, ওই সিনেমাটাও যদি দেখে থাকো, হিন্দিটা রিমেকও কিন্তু এয়ার মুরগোডাস করেছে, খুব সুন্দর একটা সিনেমা ছিল। বা আকিরার কথা বলছি, আকিরাও সিনেমাটা হিসাবে কিন্তু খুব দারুণ ছিল। বাট হুম, এখন হুম। যেহেতু এয়ার মুরগোডাস সেই লেভেলটা আমি কোথাও না কোথাও দেখতে পাচ্ছি ম্যাচ করতে পারছে না, নিজের প্রিভিয়াস কাজের সাথে ম্যাচ হচ্ছে না, আমার এটার জন্য খারাপ লাগছে। আবার দেখান সালমান খানকে কি হিসাবে প্রেজেন্ট করা, কারণ এখনো টিজার এসছে, সবার আগে তো জাজ করে নেওয়াটাও ঠিক না, টিজার হিসাবে খারাপ হ্যাঁ, লেগেছে ঠিক, হয়তো সিনেমা হিসেবে এন্টারটেইনিং হিসাবে পেলাম। তা যাই এই হোক, দেখ এবার টিজার নেক্সট যে টিজার যে আমি বলব না যে খারাপ বলতে কি মানে আমরা তো একটা থাকে না যে যারা একদম সালমান খানের জন্য একদম পাগল, মরিয়া যাকে বলে। হ্যাঁ, সেরকম হুম ভাবে হুম দেখতে গেলে টিজারটা এভারেজ। হ্যাঁ, খারাপ না হুম কিন্তু হুম এভারেজ, এভারেজ খারাপ না, মানে এভারেজ। বোঝা গেছে। এভারেজ। এইবার আমি যখন এটা নিয়ে বলেছি আমাকে একজন বলছে আমাকে কমেন্ট করেছে যে, "তোকে আমি রিপোর্ট মারলাম।" আমি ভাই রিপোর্ট মেরে আর কি হবে? সেটাই। ঠিক আছে রিপোর্ট মানে মেরে তো ডাই কিছু হার্ড লাভ ফ্যান একেবারে সালমান খানের। ঠিক আছে। না এরকম অনেক থাকে দেখ মানে থাকে অনেকের একটা আবেগ, একটা সালমান খানকে নিয়ে একটা আবেগ থাকে। সবারই একটা এক্সপেকটেশন থাকে। এবার যখন থেকে আমরা সিকান্দারের যখন অ্যানাউন্সমেন্ট শুনেছিলাম যে সিকান্দার আসবে, তারপরে নানা রকম মাঝখানে এই শুটিং এটা ওটা টাইগার ভার্সেস পাঠান এটা ওটা খবর আসছিল। কিন্তু সিকান্দারের কোনো হুম খবর আসছিল না। কিন্তু যখন ফাইনালি যখন সিকান্দারের খবর আসছিল আর আমি মানে দেখেছি কপাল শালা আমার এরকম। মানে যখনই এরকম কোনো টিজার বা ফিজার মানে সন্ধ্যেবেলায় আসলো ভাই আসলো, ঐদিনই আমার কিছু না কিছু একটা কাজ থেকে যাবে। ওইদিনই কিছু না কিছু একটা পড়ানো থেকে যাবে। আমি এসেছে আমি ঠিক ৩ ঘন্টা পর যখন বাড়িতে আসলাম টিজারটা দেখলাম ২-৩ বার। আমি না দেখে না আমি ভাবছি ভাই এটা কাকে এটা তো বুঝুক যে এটা কাকে প্রেজেন্ট করছে। সালমান খানকে প্রেজেন্ট করছে। একটু ভাবলাম এটা কি করেছে টিজারটা? আমার না চাপ হয়ে গেছে আজ আমি কি রিভিউ করব? আমি কি সুগার কোট করে কথাটা বলব?
যে ওয়াও হয়েছে, হেভি হয়েছে, ঘ্যামা হয়েছে, না একদম সরাসরি সত্যি কথাটা বলব। কিন্তু বিশ্বাস কর আমার সত্যি কথা বেরিয়ে আসলো। আমি সুগার কোট করতেই পারলাম না। মানে ভেতর থেকেই ওটা আসলো না হয়। যে ভেতর থেকেই আসলো না যে এটা সুগার কোট করে কথা বলব। এটাই হচ্ছে ব্যাপার। এ এবার আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে অ্যাটলির সাথে সালমান খানের একটা প্রজেক্ট হওয়ার কথা ছিল, যেখানটায় আমরা কখনো কামাল হাসানের নাম বা কখনো রজনীকান্তের নাম উঠে আসতে দেখেছি। হ্যাঁ, পরবর্তীকালে হ্যাঁ। শোনা যাচ্ছিল যে এই প্রজেক্টটা পুরোপুরি ভাবে শেলড হয়ে গেছে। হুম, তারপর আবার শোনা যাচ্ছে যে যেহেতু ওরা দুইজন মানে কামাল হাসান এবং রজনীকান্তের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করা হয়েছিল এবং দুইজনের মধ্যে কেউই সেম পেজে আসছিল না বলে তার জন্য সিনেমাটা তারা আসেনি পরবর্তীকালে। কিন্তু এই সিনেমার যে পরিচালক হওয়ার কথা ছিল সালমান খানের এই সিনেমাটার, সরি প্রডিউসার হওয়ার কথা ছিল, সে হচ্ছে তামিলের প্রডিউসার। এবার তারা চাইছে তামিলনাড়ু থেকে কোনো একজন বড় মুখ থাকুক এই সিনেমার থেকে, এবং নর্থের থেকে তো সালমান খান আসছে, তাহলে সাউথ এবং নর্থ এই দুটো জায়গা থেকে ভালো একটা কালেকশন দুটো উঠে আসবে। মার্কেট ইয়ে করতে পারবে। তারপর দুটো মার্কেটই ইয়ে হবে, হ্যাঁ। হ্যাঁ, এবার অ্যাটলিট তখন যখন এরা পিছিয়ে গেল, কামাল হাসান এবং রজনীকান্ত এরা যখন পিছিয়ে গেল, তখন উইল স্মিথ রে অনবোর্ডটা করতে চেয়েছিল, কিন্তু সান পিকচার্স সেটা করতে চায়নি। বলেছে যে থাকলে সাউথের কোনো বড় মুখ থাকবে, আইদার থাকবে না, নাহলে এই সিনেমা হবে না। এর জন্য অ্যাটলি এখন পুরোপুরি ভাবে ওই আল্লু অর্জুনের সাথে ওই প্রজেক্টটা নিয়ে এগিয়ে গেল, যেটা কিছু বছর আগেও শোনা যাচ্ছিল যে হবে না বা হবে এরকম হবে না, শোনা হ্যাঁ। যাচ্ছিল। বাট এখন কনফার্ম আছে যে এটা হতে চলেছে ওদের দুজনের মধ্যে কাজ। এবার মার্কেটে যেই কথাটা রটে যাচ্ছে যে এখন নাকি সালমান খানের থেকে বড় সুপারস্টার হয়ে গেছে আল্লু অর্জুন, এর জন্য আল্লু অর্জুনকে অ্যাটলি প্রাধান্য দিচ্ছে বলে ওই প্রজেক্টটা আগে আসছে, এর জন্য এই প্রজেক্টটা শেলড হয়ে গেছে। তো এই যে তোমার এই গোটা বিষয় বক্তব্যটা তোমার কি আছে এই গোটা বিষয়টা নিয়ে, যে গোটা আল্লু বিষয়টা অর্জুন নিয়ে কি দেখো, বড় সুপারস্টার সালমান খানের থেকে? না স্টারডাম বিষয়টা বলতে কি স্টারডাম বিষয়টা না একটা লিমিটেড পিরিয়ড অবধি থাকে। এটা আমি মনে করি। আর কিছু, কিছু ইনবর্ন স্টার হয় যাদেরকে মানুষজন স্টার বানায়। মানুষজনই সব, জনগণই সব। তা আজকে একেকটা পিরিয়ড দেখ না। তুই রজনীকান্ত দেখ বা চিরঞ্জীবী দেখ। আজকে চিরঞ্জীবীর পিরিয়ডটা দেখ। চিরঞ্জীবী যেই পিরিয়ড থেকে শুরু করে এসেছে। চিরঞ্জীবী এখন যেহেতু বয়স হয়ে গেছে, এখন সেরকম ভাবে সিনেমা করে না। এখন রাজনীতির সাথে যুক্ত। সেদিক থেকে দেখতে গেলে তারপরে রজনীকান্তকে দেখ। এদের না স্টারডামটা ওই পিক মুভমেন্ট যখন ছিল না ওই সময়টায় তৈরি হয়ে গেছে। এরা যেকোনো একটা কাজের যখন অংশ হবে না লোকজন জানে। দেখ রজনীকান্তের সিনেমা মানে তো ওখানে হলিডে থাকবে, ওখানে উৎসব হবে, তাই না? হুম। এদের সিনেমা মানে লোকে চোখ বন্ধ করে ভরসা করে মানে দেখতে যাবে। যে হ্যাঁ, রজনীকান্ত আছে বা এই সুপারস্টার আছে, যাবোই। আল্লু অর্জুন মানে রিসেন্ট টাইমে যে কটা কাজ করেছে, ঠিক আছে? আমি যদি আল্লু অর্জুন বলি বা এনটিআর বলি বা প্রভাস বলি, এরা এমন কিছু, কিছু সিনেমা করে ফেলেছে, সেই সিনেমার থেকে কিন্তু এরা একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে। আজকে প্রভাস, আজকে তার কেরিয়ারে যে কটা সিনেমা করেছে, প্রভাসের পুরোনো সিনেমাগুলো দেখ না। সেগুলো কিন্তু হাই-ফাই প্রভাসকে কিন্তু আমরা দেখেছি। কিন্তু সেই সিনেমাগুলো কোনো ইমপ্যাক্টই নেই। এই যে হুম। 'ছত্রপতি', হুম। 'ছত্রপতি' সেই সময় একটা ভালো কাজ প্রভাসের। এবার ঐটার আবার রিমেক বাংলাতে হয়েছে। আবার সাউথের এই তেলেগু, কন্নড় এটা ওটা অনেকে রিমেক করেছে। লাস্ট টাইমে ওই নতুন একটা যে ছেলে লম্বা করে, সেও আবার 'ছত্রপতি' করেছে। তা ওই বেল্লাম কোটা একই সাই শ্রীনিবাস। হ্যাঁ, বেল্লাম ওই কোটা এক সাই গল্প শ্রীনিবাস। একেকজন নায়ক ওইসব করে হবে না। ওই হবে না। যে করে ফেলেছে যে ওজি, ওই যে বলে না একেকটা সিনেমার যে ওজি থাকে, সে করে ফেলেছে এটা। ওটাই ওর ট্রেডমার্ক সেট হয়ে গেছে। তারপরে দেখ ওই যে বিল্লা, ফিল্লা, হেনা-তেনা প্রভাসের অনেক কিন্তু এসব প্রচুর হুম। সিনেমা হুম। এসেছে। এগুলো কিন্তু ঠিক আছে চলো দেখি, দেখি এরকম। মানে YouTube এও কিন্তু আছে। সাউথ ইন্ডিয়ার ডাব মুভিস বলে সার্চ করলে কিন্তু পর সব লিস্ট ধরে চলে আসে। হুম। প্রভাসের হুম। সিনেমায় ঠিক আছে চলো দেখলাম। প্রভাসের স্টারডামটা উঠলো কোথা থেকে? বাহুবলীর থেকে। বাহুবলী দিয়েই যে ওর যে একটা অরা সেই একটা তৈরি হলো যে প্রভাস, দা প্রভাস যে হলো ব্যাপারটা। তারপরে হচ্ছে কেজিএফ কেজিএফ বলছি সালার। প্রশান্ত নীল যেরমভাবে ইয়ে করেছে। মানে ওই, ওই যে ফাইট সিকোয়েন্স টা সালারের ওটা মনে হয় আজ অব্দিও ওই জায়গাটা বিট করতে কেউ পারবে না আমি মনে করি। ওই যে মেয়েরা ঘিরে ধরেছে, তারপরেও একেকজন যে হুম। কাটছে, সবাই ওই যে হাত এরম করে রয়েছে। প্রভাস যে এগিয়ে এসে হ্যাঁ, ওই যে আমি ওইটা এখনো বলছি দারুণ আমার ছিল। আমি এখনই বলছি আমার আমারও এখনই সেম গায়ে কাটা। সেম সেম।
সেম ওটা যে আমারও আমি আমারও রিঅ্যাকশন, ওইটার রিঅ্যাকশন যে আমি ইউটিউবে কতজনের চ্যানেলে দেখেছি যে ওইটার রিঅ্যাকশন ওটা আলাদাই মস্তি। প্রশান্ত নীল ওই জায়গাটা ব্যাপক ডিজাইন করেছে। মানে ওই সালারের ওই ফাইট সিকোয়েন্স হ্যাভক মানে যেটা মাথার মধ্যে গেঁথে যাবে। আর যখন আমি সালারের ওই পোরশনটা যখন আমি মানে হলে যখন স্ক্রিনে দেখছি লোকজন রীতিমতো চিৎকার করছে। রীতিমতো চিৎকার করছে। তা এইটাই হচ্ছে একটা স্টারের প্রতি তাদের মানে অডিয়েন্সের ভালোবাসা। এরকমই হওয়া উচিত। আল্লু অর্জুনের ব্যাপারটাও কিন্তু সেটাই হচ্ছে। আল্লু অর্জুনের এর আগে কিন্তু প্রচুর বান্টি-ফান্টি হ্যানা-ত্যানা ওইগুলো কি পরিচিতি পেয়েছিল? পরিচিতি পায়নি। পরিচিতিটা পেল কোথার থেকে? পুষ্পার থেকে। ওই যে কাঁধ বেঁকিয়ে এরকম হাঁটা, পুষ্পার যে কটা গান পুরো ভাইরাল হয়ে গেল। সবাই টিকটক করা শুরু করল, সবাই রিলস করা শুরু করল। তার মানে কি ওই মার্কেটটা এমনভাবেই ক্রিয়েট করে ফেলেছে যে পুষ্পা মানে ওই জায়গাটাই এমন হয়ে গেছে যে পুষ্পা শুধুমাত্র সিনেমা নয়। একটা পুরো উৎসব হয়ে গেছে পুরো। আর পুষ্পা পুরোই একটা ব্র্যান্ড হয়ে গেছে। যার ফলে কি হয়েছে পুষ্পা 2 যখন রিলিজ করল মানুষের ওই একটা এক্সপেকটেশন ছিল মাথার মধ্যে ছিল পুষ্পা 1 এ এই দেখেছি তাহলে পুষ্পা 2 কি লেভেলে হবে। দেখ সেই হিসাবে দেখতে গেলে পুষ্পা 2 কিন্তু সেরকম সিনেমা হয়ইনি। না না ট্রেলার লেভেলে যা গল্প দেখিয়েছে ভাই এটা কি দেখাচ্ছে? ইন্টারভেল এর পরে গল্পই চেঞ্জ। ইন্টারভেল এর পরে গল্পই চেঞ্জ। ওখানে কি দেখিয়েছে যে ওর যে ওই যে পিতৃত্ব মানে ওর যে পিতার যে হুম নামটা হুম পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল যেটা ফার্স্ট পার্ট থেকে আমরা দেখেছিলাম। তার জন্য ওকে সারা জীবন কথা শুনিয়ে গেছে ওর ভাই। আর তুমি যদি ওটাই দেখাও তাহলে ওটাকেই ফোকাস করে দেখাও তাহলে তো এটা পারিবারিক ড্রামা হয়ে যাবে। ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা মানে হয়ে যাবে। কিন্তু দেখো দুটো ভাই হাফ দুই রকম হয়ে গেছিল, দুটো হাফ দুই হ্যাঁ, রকম। দুটো ২ জিনিস দেখিয়ে ফেলেছে। আমি আমি মানে ভাবছি ভাই এটা দেখালো ড্রাগ-ফাগ মাফিয়া ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে এটা ওটা। ফার্স্ট হাফ এ তো যাই হোক কোন দোনামোনা করে গেল। ভাই সেকেন্ড হাফ এ কি দেখাচ্ছে? মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, চারপাশ লকডাউন করে দাও, কোন গাড়ি-ফাড়ি যেতে পারবে না যতক্ষণ না মেয়েকে খুঁজে পাচ্ছি। আর পুষ্পার আমি বলব পুষ্পার 2 এর ওই একটা ফাইট, হ্যাঁ? মানে ফাইটেরও একটা সায়েন্স আছে। একটা ফিজিক্স বলেও একটা বিষয় আছে। হাত বেঁধে দিয়েছে, পা বেঁধে দিয়েছে। কোন লজিক নেই। ওই অবস্থায় উড়ে যাচ্ছে, কামড়ে দিচ্ছে। পসিবল কখনো? এত কোটি টাকা খরচা করেছে তুমি অন্তত লাস্টের দিকে ফাইট সিকোয়েন্স টা একটু ভালো দেখাও। কি ফাইট সিকোয়েন্স মানে গেজাকুড়ি। তো তো যাই হোক তবু মানে তবুও আরেকটা কথা আমি এখানে বলতে চাই যে এখানে আল্লু অর্জুন বলে কিন্তু এই জিনিসটাকে বিলিভেবল বানিয়ে দিয়েছে, যে যখন হলে দেখছি তখন বিলিভ করছি যে হ্যাঁ এটা হতেই পারে বাস্তবে। কিন্তু এটা যদি আল্লু অর্জুনের জায়গায় যদি এক্স ওয়াই জেড কেউ যদি থাকতো ওই জিনিসটা কখনো ওয়ার্কই করতো না, সবাই এসে খিল্লি করে দিত কিন্তু পরবর্তীকালে। তা এই আল্লু জায়গাটা অর্জুন খিল্লি বলেই কিন্তু কনভিন্সিং এর সাথে করতে পেরেছে। করতে পেরেছে হ্যাঁ কিন্তু এই জায়গাটাও খিল্লি করা যায় কিন্তু খিল্লি করার মতনই। হ্যাঁ, খিল্লি 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 করার মতন এই সিন, কিন্তু খিল্লি মানে বিলিভ করাচ্ছে আল্লু অর্জুনের প্রেজেন্স দিয়ে। তুই ফার্স্ট এর সিকোয়েন্সটা দেখ। ওই যে ডকইয়ার্ডে যখন একটা ওই জায়গার উপরে ও দাঁড়িয়ে আছে, ওই ভিলেনের পেছনে তাড়া করছে, একটা জায়গা থেকে একটা জায়গায় লাফ দিচ্ছে। ভাই হুম হুম ব্যালেন্স বলেও সেটাই। একটা বিষয় আছে। তুমি নিশ্চয়ই পাঁচিল থেকে নিশ্চয়ই মাটিতে ঝাঁপ দিচ্ছ না, যার জন্য তোমার ব্যালেন্স ডগমগাবে না। এরকম তো না। তুমি একটা জায়গা থেকে একটা জায়গায় ঝাঁপ দিচ্ছ মিনিমাম 10 to 15 ফিট। ইটস এ নট এ জোক। ওটা কখনো হতে পারে না। তুমি কিসের মতো ঝাঁপ দিচ্ছ? ঠিক আছে? নাহলে তোমার পেছনে রকেট লাগানো আছে। কি হচ্ছে এইগুলো? আর ওই যে উপর থেকে পড়ছে। ওই যে মারলো ওই যে উপর থেকে এসে নিচে পড়ছে। হুম হুম ঠিক আছে? হুম আমার মনে হয় যে এই গ্যাজাখুরি ফাইট সিকোয়েন্স থাকলে না মানুষ সেইগুলো পাবলিক এখন বুঝতে পেরে যাবে। তুমি বরঞ্চ হ্যান্ড টু হ্যান্ড ফাইট কমব্যাট লাস্টের সিনেমাটা বল না যেটা হচ্ছে তোর সোনু সুডের যে 'ফাতে'। ফাতে ফাতে। ফাতেতে কি লেভেলের অ্যাকশন ছিল। ফাতের অ্যাকশন কি লেভেলের ছিল। হ্যাঁ? এইগুলো হচ্ছে অ্যাকশন। কত কত টাকা খরচা করেছে সিনেমাটার জন্য? তুই দেখ। আর যেখানে 'পুষ্পা 2' এর মতো সিনেমা এত কোটি টাকা খরচা করেছে। তা ওটাই যে স্টারডাম, ফেস ভ্যালু এটা বিরাট ম্যাটার করে। এটা ম্যাটার করে। যাক, এখন একদম পডকাস্টের শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটা কোশ্চেন প্রত্যেককে জিজ্ঞেস করে তারপর পডকাস্টটা পুরোপুরি ভাবে শেষ করব। সেটা হচ্ছে যে এটা একটা প্রচন্ড সিলি একটা কোশ্চেন এবং সিলি ব্যাপার। তা হ্যাঁ, আমি হোক না। দেখছিলাম সিলি তুমি ব্যাপারই ভালো। তোমার ভিডিওতেই আমি দেখছিলাম যে ব্যঙ্গ বা ব্যঙ্গমিকে নিয়ে একটা ভিডিও করেছো।
এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখছিলাম নানা রকম জায়গায় একটা কথা উঠে আসছে যে শাকিব খানের মানে শাকিব খান হচ্ছে বাংলাদেশের মেগাস্টার। এবার ইন্ডিয়ার তো সুপারস্টার হচ্ছে সালমান খান। এবার সেখানটায় দাঁড়িয়ে শাকিব খানের একটা টিজারের সাথে আমাদের ইন্ডিয়ার সুপারস্টারের একটা টিজারের সাথে তুলনা করা হচ্ছে। তা এটা কতটা যুক্তিযুক্ত একটা ব্যাপার যে তোমার দেশের মেগাস্টারের সাথে আমাদের দেশের সুপারস্টারের তুমি তুলনা করছো, এটা কখনো সম্ভব? যে মানে তোমার কি মনে হয় তুলনা করাটা? এইটা মেন ব্যাপার হচ্ছে ধর যারা এই পডকাস্টটা দেখবে, ঠিক আছে? সবচেয়ে বড় হাস্যকর হচ্ছে জিনিস মানে যারা ওই ভিডিওটা করেছে সালমান খানের সাথে শাকিব খানের তুলনা করছে। মানে আমি তো তাদের বলছি যে তাদের রীতিমতো একটা মন্দির-ফন্দির করার দরকার। যেখানে এত দেব-দেবীর পুজো করে, হ্যাঁ? সেখানে ওই মন্দির করবে না মসজিদ করবে এবার সেটা তাদেরই ব্যাপার। মসজিদও করে নিতে পারে। যেখানে তাদের ওই মেগাস্টারের মূর্তি-ফুর্তি বানিয়ে তো পুজো-ফুজোও করতে পারে। কেননা ওদের তো মোটামুটি চ্যানেলটা চলছে তো ওই মেগাস্টারের আশীর্বাদেই। কেননা অন্যান্য কোনো কাজ তো সেরকমভাবে তো ওরা করে না। আর এটা কম বেশি সবাই জানে। ঠিক আছে? তা আমি যখন মজার বিষয় হচ্ছে আমি এটা নিয়ে যখন বলেছি, ভিডিও করেছি, ভিডিওটা বেশিক্ষণ হয়নি। আমি দেখলাম আমি জানি আমার এই ভিডিওটা নিয়ে আমার কোনো ইয়ে নেই। আমার একটা মজারই ছিল। তো এটা এক প্রকার আমি তো তাও হালকা পাত্র মানে জিনিসটা শুধু দেখিয়েছি। মানে এই জিনিসটা ভিউজটা শুধু দেখিয়েছি। যদি পোক করা থাকতো অনেক কিছু পোক হতো। আমার কোনো মানে সেরকম কোনো ইনটেনশন নেই যে তাদেরকে নিচু দেখাবো বা ইয়ে করব। মানে একদম মজা এটা। মানে এটা কখনো হতে পারে মানে শাকিব খানকে ক্রস করে মানে শাকিব খান ছাপিয়ে গেছে। এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। তো আমি ভাবলাম সত্যি, সত্যি কি এরকম হয়েছে? আমি দেখলাম আর দেখে আমি বলছি ভাই এগুলো মানে এদের ব্রেন কোথায় কোমোটে থাকে না কোথায় থাকে না কি খায়? তা কিছু আমার বলার তো নেই। সব আমার তো সব থেকে বড় কথা হচ্ছে যে এটাই যে তুমি টম ক্রুজের সাথে তুমি যদি এখন সালমান খানের তুলনা করো, দুটো আকাশ আর পাতালের সাথে তুলনা করা হচ্ছে, কোথায় টম একদম ক্রুজ আর ক্রুজ, কোথায় সালমান খান। সালমান এটা খান। কখনো তুলনা করা সম্ভব নাকি? ও তোমাদের দেশের মেগাস্টার হতে পারে, বাট তোমার অন্য দেশের সুপারস্টারের সাথে তো সেটা কখনো তো তুলনা করা সম্ভব না। তুমি ওই হ্যাঁ, দেশের স্টারের সাথে যদি তুলনা করতে সেটা মানা যেত, বাট তুমি এক দেশের সাথে আরেক দেশের স্টারের তুলনা করছো। না, এটা পুরো বিষয়টাই আমার বোকা বোকা লাগে জিনিসটা দেখার আর পর। কিচ্ছু করার নেই। কেননা ইন্ডিয়াতে তো স্টার, সুপারস্টার, মেগাস্টারে ভর্তি। আর ওদের ওখানে তো আছেই তো একটা। থাকুক না একটাকে নিয়ে। এবার একটাকে নিয়ে এত মানে এত আ চাপাচাপি এত মানে শাকিব খান তো নিজেই মানে মানে মনে হয় মাঝে, মাঝে ওরই দম বন্ধ লাগে যে, "ভাই আমাকে এত ভালোবাসাও দিস না। আমাকে এত ভালোবাসাও দিস না। আমি আর নিতে পারছি না। আমাকে একা থাকতে দে।" তোরা বাচ্চা মানে শাকিব খানের কাছেও মনে হয় এত নিউজ থাকে না মানে ওদের কাছে এত নিউজ থাকে। ক্ষণে, ক্ষণে নিউজ। সেটাই, মানে কালকুপিকে আমি সেটাই দেখলাম হচ্ছে মোটামুটি কথা। প্রায় আমি জানি এরা মোটামুটি ১৫, ১৬টা, ১৭টা, ১৮টা করে ভিডিও করবে। আর একজন তো মানে টিজার রিভিউ করছে, শাকিব খানকে বলছে নাকি রাক্ষস। রাক্ষস এসে গেছে, রাক্ষস এসে গেছে। মানুষকে রাক্ষস বানিয়ে দিচ্ছে। আ মানে কি বলবো? মানে কিছু আর বলার নেই। সব মানে উন্নত মস্তিষ্ক। ঠিক আছে? ও ভালো কথা যেটা আমি বললাম, ওইটা নিয়ে যখন বলতে গেছি, হুম। আমি অ্যানালিটিক্স টা চেক করছিলাম। দেখলাম একটা সাবস্ক্রাইবার হয়ে গেছিল। ওখান থেকে গিয়ে দেখছি -1 মানে পছন্দ হয়নি। -1 হয়ে গেছে। ও আমি এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিতে চাই, আমার ওই ভিডিও দেখে কারো সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। আমি সাবস্ক্রাইব কেউ করবেনও না, আমার দরকার নেই। ঠিক আছে? এইবার যাদের মনে হয় যে আমি অথেন্টিক বা যেগুলো মনে হয় যেই কথাগুলোর মধ্যে যুক্তি আছে, যদি মনে হয় তবেই আমার ভিডিও দেখুন বা সাবস্ক্রাইব করুন। বাংলাদেশ থেকে আমি ভালোবাসা পেয়েছি। তুফানের ক্ষেত্রে ভালোবাসা পেয়েছি। আমার পছন্দের পরিচালক রায়ান রাফি। আমি তুফান নিয়ে ভালো কথা বলেছি। আমার তুফান ভালো লেগেছে। কেননা যাই হোক না কেন ঠিকঠাক হয়েছে। এবার দেখা যাক বরবাদের টিজার ওই বললাম শাকিব খানের লুক ছাড়া আর কিছুই সেরকম সেই পুরনো চেনা ছকেরই গল্প টেমপ্লেটের গল্প সেটা আমাদের হিন্দি সিনেমাতে বহু সময় আগে হয়ে এসেছে। এর মধ্যে নতুনত্ব কিছু নেই। সত্যি কথা বলতে নতুনত্ব কিচ্ছু মেয়ের জন্য পাগল ২০২৫ এ দাঁড়িয়ে মনে হয় আপনারাও তো নিশ্চয়ই প্রেম ভালোবাসা করেন। আপনাদের তো সব টেম্পোরারি ভালোবাসা। আর ২ মাস, ৩ মাস, ৬ মাস বাদেই কেটে যাচ্ছে। মেয়ের জন্য পাগল হয়ে দুনিয়া জ্বালিয়ে দেবে, এই জ্বালিয়ে দেবে ভাই নমস্কার।
দুনিয়া জ্বালাতে ফালাতে পারছি না। অনেক মেয়ে আছে। একটা মেয়ের জন্য দুনিয়া জ্বালিয়ে দেব। অবসেস এসব বস্তা অবসেসড পচা কাজ লাভার। না এইসব ওই জায়গাতেই হয়। হ্যাঁ। তা যাই হোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট একটাই কথা জিজ্ঞেস করতে চাই যে তোমার পছন্দের সালমান খানের ৫ খানা সিনেমার নাম বলো যেটা তুমি যখন তখন মানে দেখতে পাবে এবং কখনো তোমার কাছে পুরনো হবে না। মানে দেখলেই ভালো লাগবে। মনে হবে ফ্রেশ সিনেমা দেখছি। ৫ খানা এমন সিনেমার নাম বলো। আ ৫ খানা হচ্ছে তোর হচ্ছে আরে সালমান খানের ১ম সিনেমাটা ইয়েটা যেটা মাধুরী দীক্ষিতের সাথে তোর বৌদি তারপরে মারা আহ, গেল। হাম আপকে হাম আপকে হ্যায় হাম কন। আপকে হাম আপকে হ্যায় কন। আ তারপরে হচ্ছে তোর গার্ভ ওকে। 3rd নম্বরে হচ্ছে বজরঙ্গি ভাইজান। আ 4th নম্বরে হচ্ছে ওয়ান্টেড। আর ৫ নম্বরে কাকে রাখবো? সালমান খান। কিক, কিক। কিক। কিক সিনেমা। হ্যাঁ, এই সিনেমাটা আমার পার্সোনালি ভালো লাগে। সিরিয়াসলি যাই বলো তাই বলো, আমার এখনো মজা লাগে যে রণদীপ হুড্ডার সাথে যে ব্যান্টারটা হয়েছিল সালমান খানের সিনেমার মধ্যে, ওটা আমার দেখে সত্যি খুব মজা লেগেছিল। ও না, সরি। সত্যি আরেকটাও দারুণ। রাখবো। ৫ টা রাখবো না। ৫ টাও রাখবো না। আরেকটাও রাখবো। টাইগার, টাইগার, টাইগার। টাইগারের কোন টাইগার পার্টটা? জিন্দা है, টাইগার জিন্দা है, টাইগার 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 জিন্দা है। আমার টাইগার জিন্দা সেকেন্ডটা, है থেকে সেকেন্ডটা, আমার সেকেন্ডটা, বেশি ভালো সেকেন্ডটা, লাগে হচ্ছে, সেকেন্ডটা, সেকেন্ডটা, সেকেন্ডটা। আমার আবার ফার্স্ট, বুঝতে পেরেছি, আমার ফার্স্ট পার্টটা ভালো লাগে। একথা টাইগার যেটা আছে, কাবির খান একটা টাইগার। যেটা ডিরেক্ট করেছিল ফার্স্ট পার্টটা, ওইটা হ্যাঁ, আমার বুঝতে বেশি পেরেছি। ভালো লেগেছে। হ্যাঁ। মানে আর অ্যাকচুয়ালি কি দাবাংদের মানে ভালো লাগে না? এগুলো সেভাবে নির্বাচন করা যায় না। এই ব্যাপারগুলো নির্বাচন করা যায় না। কিন্তু হ্যাঁ, মানে এই সিনেমাগুলো যদি ১ম থেকে দেখতে বসি আমি পুরোটা কমপ্লিট করব। এই কটা সিনেমা যে কটা বললাম। ১ম থেকে যদি দেখতে বসি পুরোটা কমপ্লিট করব। সেম সেম। আমার আবার এটার মধ্যে আরো দুটো জিনিস আমার পছন্দের সিনেমা আছে। একটা হচ্ছে তোমার ওই সিনেমাটা দাবাং আছে, আর একটা আছে হচ্ছে প্রিয়াদার্শন ডিরেক্ট করেছিল ওই সিনেমাটা, কিউ কি। সালমান খান পাগল থাকবে, লাস্টে আচ্ছা, কারিনা কারিনা কাপুরও কাপুর, পাগল কারিনা হয়ে যাবে কাপুর। সিনেমার মধ্যে। কারিনা কাপুর ছিল। হ্যাঁ, রিমি সেন কিউ আছে কি। ওই গানগুলো দারুণ ছিল। সিনেমাটাতে। ওই গানগুলো সিনেমাটাও ছিল। আমার দুর্দান্ত লাগে। গানগুলো দারুণ ছিল কিউ কির। ওটা একটা মালায়ালাম সিনেমার রিমেক ছিল। আবার মালায়ালাম সিনেমাটা একটা হলিউডের সিনেমার রিমেক ছিল। হলিউডের সিনেমাটা একটা বইয়ের থেকে অ্যাডাপ্ট করে বানানো হয়েছিল কিউ কি ভালো। সিনেমাটা। মানে কত ঘুরে ঘুরে তারপরে এসছে। হ্যাঁ, তা সেটাই। যাই হোক, একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও এখানেই শেষ করবো, পডকাস্টটি। আর আমার সাথে আছে হচ্ছে লকি কিভাবে থেকে প্রত্যয়। তার প্রত্যয় চ্যানেলটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ছেলেটি কিন্তু খেটে খুব সুন্দর করে কিন্তু ভিডিও করে এবং আমাদের রিভিউ কমিউনিটিতে ছোটখাটো ডিটেকটিভও বলতে পারেন। সে কিন্তু খুব সুন্দর করে অ্যানালাইসিস করে এবং জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে না। খুঁজে খুঁজে নিয়ে আমার আসে। সেটা আমার যেটা সত্যি খুব আমি ভালো। সেরমভাবে দেখুন আমি বলে দিতে চাই, এনালাইসিস বিষয়টা দেখুন না আ খুব টাফ ব্যাপার। আর আমি এটা বলে দিতে চাই আমার আমার যেহেতু এইটা ছাড়াও আমার অন্য যেহেতু কাজ আছে, আমি যেহেতু পড়াই, তা আমার সুতরাং খুব একটা সময় বেশি থাকে না। এবার এনালাইসিস এর ক্ষেত্রে আমি যদি বলে থাকি, আমি যেটা সিনেমা দেখি আমার মনে যেটা মনে হয়, সেটাই আমি কিন্তু আমার অডিয়েন্স এর জন্য বলি। অ্যাজ এ অডিয়েন্স আমি আমার চোখ দিয়ে যেটা দেখছি, আমি কিন্তু সেটাই আমার ভিডিওতে বলার চেষ্টা করি। আমি যে খুব বেশি তামঝাম করে বা এনালাইসিস করে মোটামুটি ১০-১৫ মিনিটের একটা ভিডিও, আ ১ম কথা হচ্ছে আমি ভিডিওতে না এত বেশি বলতে পারি না। আমার একটু মানে সমস্যা হয় এত বেশি কথা বলতে। আমি মোটামুটি দেখবেন আমার ভিডিওর মধ্যে একদম ছোট্টখাট্ট বক্তব্যের মধ্যে আমি সমস্ত কিছু শেষ করে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এনালাইসিস যদি আপনাদের জানতে হয় বা দেখতে হয়, আপনারা তুহিনের কে ফলো করুন। কেননা তুহিন মোটামুটি সাউথের অনেক কাজ দেখে। মালায়ালাম হোক বা অন্যান্য ইন্ডাস্ট্রি যেগুলো কাজ হোক, ও কিন্তু ভালো আপডেট রাখে এগুলো। মানে আমাদের নিশ্চয়ই পডকাস্ট আপনারা সকলেই দেখেছেন। তা আমরা তো আজকে যেহেতু সালমান খানের বিগ ফ্যান সেইজন্য আমাদের এই পডকাস্টটা। আর আমাদের অন্যান্য যারা তারা তো অন্য সিনেমার ফ্যান আছে। তারা আবার কেউ আবার মিঠুন চক্রবর্তীর ফ্যান আছে, কেউ তো আবার আলাদা দেবের ফ্যান আছে। আমরাও দেবের ফ্যান। কিন্তু আমাদের আজকে পডকাস্টটাই হচ্ছে শুধুমাত্র সালমান খানকে নিয়ে। তা যাই হোক সালমান খানকে এনালাইসিস নিয়ে। যদি শুনতে হয় বা জানতে হয়, তুহিনকে অবশ্যই ফলো করুন। তুহিন যথেষ্ট ভালো খাটাখাটনি করে কাজ করে। তা অনেকে তো ধন্যবাদ বন্ধু। আল-ফাল নানা রকম ভিডিও করে ১০-১৫ টা ভিডিও করে সারাদিনে আপনারা তো জানেন সেই সমস্ত চ্যানেল। ঠিক আছে? ওখান থেকে কি কিছু ইনফরমেশন পাবেন? ইনফরমেশন পাবেন না। ওইগুলো বেসিক্যালি ক্লিকবেল ভিডিও। তা যদি ভালো সিনেমা সম্পর্কে জানতে হয় বা বুঝতে হয় তুহিনের চ্যানেলকে অবশ্যই ফলো করবেন। এটাই বলার।
আর প্রত্যয়ের চ্যানেলটা অবশ্যই ঘুরে আসতে পারেন। ওর চ্যানেলের নাম হচ্ছে লোকে কি ভাববে। ওর ছেলেটাও কিন্তু খুব ভালো করে খেটে কিন্তু ভিডিও করে। কম্প্যাক্ট রাখে কিন্তু বক্তব্যগুলো কিন্তু টু দা পয়েন্টেই রাখে, কিন্তু খুব সুন্দর করে বক্তব্যগুলো গুছিয়ে বলে। তা চলো প্রত্যয়, আজকের মতন টাটা। আবার নেক্সট পডকাস্টে কখনো দেখা হবে। আজকে অ্যাজ আ একদম, একদম, সালমান খান ফ্যান হিসাবে দুইজনে মিলে একসাথে পডকাস্টটি আয়োজন একদম, করেছি। একদম, পরবর্তীকালে হয়তো কোনো কোনো না কোনো সিনেমা নিয়ে আমরা আবার একদম, হয়তো দুইজন একদম, ব্যাক করতে পারবো। একদম, চলো একদম, টাটা। একদম। হুম, হুম, টাটা।